আবেগে ছেলেকে সত্যি কথাটা বলে ফেলেন কৃষ্ণাদেবী, যা 21 বছরেও বলেননি। তিনি যখন ছেলে নিয়ে স্বামীকে ত্যাগ করে চলে আসেন, তখন পবনের বয়স 2 বছর। চলে আসেন মানে আসতে বাধ্য হন। ওই রকম মুখ খারাপ মাতাল স্বামীর সঙ্গে আর যাই হোক সংসার করা অসম্ভব। পড়াশুনো তেমন না জানলেও কৃষ্ণাদেবী এটা বুঝেছিলেন, বাবার সান্নিধ্যে তার চারিত্রিক গুণ যদি ছেলে পায়, তাহলে মরণ ছাড়া তার আর কোনো গতি থাকবে না। সমস্ত লুকিয়ে একটা বদ্ধ মাতালকে ধরে বেঁধে যে বিয়ে দেওয়া হয়েছিল, সেটা কৃষ্ণাদেবী পরে জানতে পারেন বাসর রাতে। তখন আর কিছু করার ছিল না। তার গরিব রাজমিস্ত্রি বাবা সব জেনেও চুপ করেছিলেন। তারা শুধু মেয়ের বিয়েটা হোক এটাই চেয়েছিলেন। ছেলের গুণমান বিচারের সময়, অর্থ কোনোটাই তাদের ছিল না। পাত্র পাওয়া গেছে, ব্যাস। মাতাল হোক বা তালকানা, সে যে সোনার আংটি। পরে যখন সব জানাজানি হয়, তখন সব মেনে নিতে বলেছিলেন কৃষ্ণাদেবীকে সকলে। এমনকি অসুস্থ মাও বলেছিলেন সমস্ত গঞ্জনা, লাঞ্ছনা, অত্যাচার নীরবে সহ্য করতে। বলেছিলেন, সহ্য করে যা মা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। না, ঠিক হয়নি। মাতাল শ্রীবাস পাল্টায়নি। পাল্টানো তো দূরে থাক, ছেলে হবার আনন্দে সে দ্বিগুণ মাতাল হয়ে ওঠে। কিছু বলতে গেলেই অকথ্য গালাগালি, শেষে ভাঙচুর, মারপিট। অসহ্য হয়ে উঠেছিল একদম। সব দিক ভেবে কৃষ্ণাদেবী সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পালাবেন। তবে তিনি বাপের বাড়ি যাবেন না। ওখানে গেলে আবার ধরে বেঁধে ফের পাঠাবেন। শ্রীবাস এসে হুজ্জুতি করবে, সে হবে আরেক কেলেঙ্কারি। কৃষ্ণাদেবী ভেবে রেখেছিলেন তিনি এমন এক জায়গায় যাবেন যেখানে তার খবর কেউ পাবে না। একদম নিরুদ্দেশ হবেন চিরকালের জন্য। যেমন বাসি ফুল সকালে ঝরে যায়, ঠিক তেমন। কি করে যে তিনি শিয়াখানায় এসে হাজির হয়েছিলেন এখন আর মনে নেই। গঙ্গা পার হয়ে শ্রীরামপুর থেকে বাসে উঠেছিলেন, এটা আবছা আবছা মনে পড়ে। তারপর শিলাখানা বাজার ছাড়িয়ে অনেকগুলো লোক যেখানে বাস থেকে নামছিল, সেখানে তিনিও নেমে যান। এরপর শুরু আশ্রয়ের খোঁজ। সব শুনে অলোকেশ বন্দ্যোপাধ্যায় তাকে আশ্রয় দিয়েছিলেন। তার বৃদ্ধ পিতার দায়িত্ব সঁপে দিয়েছিলেন। ধীরে ধীরে বিশ্বাসী হয়ে ওঠে কৃষ্ণাদেবী। অলোকেশ বাবুর বাড়ির সমস্ত কাজকর্ম করে দিতেন। তাছাড়াও আশেপাশের 2-1টা বাড়িতে থালা বাসন মেজেও সামান্য কিছু পেতেন। এভাবে 15 বছর চলার পর অল্প অল্প করে জমিয়ে মাঠপাড়া একটা ছোট্ট বাড়ি তুলেছিলেন কৃষ্ণাদেবী। ছেলেকে শিয়াখালা হাই স্কুলে পড়িয়েও ছিলেন। আজ যখন ছেলের সাফল্যে হাউমাউ করে কেঁদে ফেললেন, তখন আর আবেগ ধরে রাখতে পারলেন না। মুখ ফসকে বলে ফেললেন, এত দূরে ডাক্তারি পড়তে যাচ্ছিস, একটু বাবার আশীর্বাদ নিয়ে যা। পবন এতদিন জানতো তার বাবা মৃত। 3 কুলে আপন বলে কেউ নেই। মা তাকে বলেছে, ওরে তুই অনাথ, তোর কেউ নেই, আমাদের কেউ নেই। আজ যখন মায়ের মুখে বাবার আশীর্বাদ নেওয়ার কথা পবন শুনল, তখন আশ্চর্য হয়ে বলল, মা সত্যি করে বলো, বাবা সত্যি বেঁচে আছেন? সে যত খারাপই হোক, তবুও বাবা তো। বাবাকে একবার দেখতে বড় ইচ্ছে করছে। কেন জানি না, কৃষ্ণাদেবীরও বারবার মনে হচ্ছিল তাদের আর একটিবার দেখা হোক। কৃষ্ণাদেবীরও ইচ্ছে
চোখ চেয়ে সকলে একটিবার দেখুক, তার পবন ডাক্তার হতে যাচ্ছে, যে অন্তত বাবার মতো মাতাল হয়নি। গ্রামের সকলে দেখুক সে ছেলেকে মানুষ করতে পেরেছে। গ্রামের সবাই জানুক সে লড়াই করে আধপেটা খেয়ে পরের বাড়ির কাজ করে ছেলেকে মানুষ করেছে। শেষ পর্যন্ত অনেক আলোচনা করে কৃষ্ণাদেবী ঠিক করলেন আর একবার অন্তত কানকি যাবেন, স্বামীর মুখোমুখি হবেন। ডালখোলা থেকে ট্রেনে মিনিট 15 লাগে কানকি যেতে। হাওড়া থেকে ডালখোলা হয়ে কানকি পৌঁছতে পবনদের সকাল হয়ে গেল। সত্যি সত্যি তারা শ্রীবাসকে খুঁজতে এসেছে। সোনালি আলোয় কানকি স্টেশনটি দেখলেন কৃষ্ণাদেবী 21 বছর পর। কেন জানি না একটা ভালো লাগার আবেশ তাকে আচ্ছন্ন করে ফেলল। 4-5 বছর আগেও তিনি এই স্টেশনটার উপর দিয়েই বাপের বাড়ি গেছেন, স্বামীর সঙ্গে ডালখোলা সিনেমা দেখতে গেছেন। অজান্তেই চোখ চলে গেল সামনেই যে গ্রামটি দেখা যাচ্ছে তাতে। ওখানেই সে বধূ হয়ে প্রথম গিয়েছিল। নতুন জীবন শুরু হয়েছিল ওখানেই। আশেপাশের প্রায় সব কিছু একই রকম আছে, শুধু নতুন কিছু দোকান হয়েছে, বড় বড় বাড়ি উঠেছে কয়েকটা। এখনো স্টেশন থেকে দক্ষিণ দিকে তাকালে দূরের গ্রামগুলি দেখা যায়, বড় বড় গাছ দেখা যায়। কৃষ্ণাদেবীর মনে পড়ল তিনি ঠিক যেখানেই এখন দাঁড়িয়ে আছেন, ঠিক এখানেই অষ্টমঙ্গলাতে বাপের বাড়ি যাবার সময় শ্রীবাস দাঁড় করিয়ে বলেছিলেন, একটু দাঁড়াও, আমি আসছি। সে এসেছিল প্রায় 1.5 ঘন্টা পর টলতে টলতে। খুব খারাপ লেগেছিল তার, খুব খারাপ। স্টেশনের লোক তাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। শ্রীবাস কত বড় মাতাল ফিস ফিস করে 2-1 বলছিল। ওর কোনো কাণ্ড কারখানা নেই সে কথা তো একজন এসে শুনিয়েই দিয়ে গিয়েছিল। সেদিন লজ্জায় অপমানে তার মনে হয়েছিল যদি এখন ট্রেন আসতো সে নিশ্চিত ঝাঁপ দিত তার তলায়। সারা দিনে হাতে গোনা কয়েকটি ট্রেন দাঁড়ায় এখানে, তেমন জমজমাটো নয় জায়গাটা। হঠাৎ তার মনে পড়ল বিধু কাকার কথা। স্টেশনের নিচেই তার টিনের ছাউনি সেলুন। ছেলে নিয়ে সে আসতো তার দোকানে। কাকা পবনকে কাতুকুতু দিয়ে হাসাতো, তারপর একটা লজেন্স ধরিয়ে দিত, নয়তো কোনো একটা খেলনা। তারপর এ গল্প সে গল্প বলে ধীরে ধীরে চুল ছাঁটত। পবন কিচ্ছুটি বলতো না, ঘাড় কাত করে চুপটি করে বসে থাকত। বিধু কাকাই একমাত্র এখানে সবার আগে ভোরে সেলুন খুলত। প্রথম ট্রেন যাবার আগেই অনেকে এসে শেভ করে ডালখোলা যায়। যারা শিলিগুড়ি যাবে 34 নম্বর থেকে বাস ধরবে তারাও এখানে আসতো। সব কিছু ছাপিয়ে কৃষ্ণাদেবীর কেমন একটু লজ্জা লজ্জা করতে লাগলো। সে পালিয়ে যাবার পর এলাকায় তার সম্পর্কে কি কুকথা রটিয়েছে সে কে জানে। তবে এক জাতীয় হাবিজাবি কথা বলার লোক অঞ্চলে কম নেই, তারা তিলকে তাল বানাতে ওস্তাদ। কৃষ্ণাদেবী হঠাৎ ঘোমটা দিয়ে ছেলেকে বললেন, চ বাবা, নিচেই বিধু কাকার সেলুন, ওনাকে একটু দেখে যায়। খুব ভোরেই দোকান খোলেন। স্টেশনের নিচে নামতেই হঠাৎ তার বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। সেই মান্দার গাছটা এখনো আছে। এখানেই নাকি তক্ষক দেখা দিয়েছিল। তক্ষক কিনা সে জানে না, এলাকার লোকও জানতো না। ভারী গুজব রটেছিল তখন। সে নাকি এক ভয়ানক প্রাণী, মানুষের নাভি থেকে চুপি চুপি দূর থেকে রক্ত চুষে পালাতো। যার রক্ত চুষত সে মারা যেত। এই জন্য অনেক দিন ভয়ে এই গাছটির ধারে কাছে মানুষ আসতো না। অনেকটা পথ ঘুরে স্টেশনে উঠতো নামতো সকলে।
কৃষ্ণাদেবী দূর থেকে চিনতে পারলেন সেলুনটি আজ এখনো খোলেনি। তার হঠাৎ মনে হলো কাকা বেঁচে আছেন তো। যখন তিনি এলাকা ছাড়েন তখনই তো তার বেশ বয়স হয়েছিল। হঠাৎ মনটা কেমন কু গেয়ে উঠল। আর একটু এগোতেই দেখতে পেলেন বারান্দার নিচেই একজন বয়স্ক লোক চিত হয়ে ধুলোর ওপরে শুয়ে আছে। জামার বোতামগুলো খোলা, এক পায়ের জুতো পাশেই লুটোপুটি খাচ্ছে। খানিক আগে সম্ভবত বমি করেছে, তার উপরে বেহুঁশ হয়ে দিব্যি আছে। কৃষ্ণাদেবীর কেমন সন্দেহ হলো। দ্রুত কাছে গেলেন। তার চিনতে একটুও অসুবিধে হলো না। দেখলেন এ আর কেউ নয়, শ্রীবাস, তার 21 বছর আগে ছেড়ে যাওয়া তার মাতাল স্বামী। সারা রাত মদ খেয়ে বমি করে তার উপরই এখন ঘুমোচ্ছে। মনে মনে অনেক আশা নিয়ে কৃষ্ণাদেবী এসেছিলেন স্বামীর সঙ্গে দেখা করতে। ভেবেছিলেন এতদিনে শ্রীবাস হয়তো স্ত্রী পুত্র হারিয়ে আঘাত পেয়ে ঠিক হয়ে গেছেন। সে অপেক্ষা করে আছে সন্তানের জন্য, স্ত্রীর জন্য। এভাবে এতদিন পর পথের ধুলোয় শ্রীবাসকে দেখবেন কৃষ্ণাদেবী তার স্বপ্নেও ভাবেননি। এখন ছেলেকে তিনি কি বলবেন, কি দেখাবেন, কাকেই বা দেখাবেন? এই মাতালটাকে দেখার জন্য এত দূরে তারা কষ্ট করে এসেছেন। বাজারের ফুটপাতে গড়াগড়ি খাওয়া বমির ওপর শুয়ে থাকা লোকটা কারো বাবা হতে পারে, কারো শ্রদ্ধার পাত্র হতে পারে। তাকে দেখার জন্য সুদূর শিয়াখালা থেকে কানকি আসতে পারে। কৃষ্ণাদেবী মরমে মরে গেলেন। তার হাত পা যেন ধীরে ধীরে অবশ হয়ে আসতে লাগলো। সে কোনো মতে পবনের হাতটা ধরে বলল, চল পবন, কাকা এখনো দোকান খোলেননি, মনে হয় আর খুলবেন না, চল আমরা যাই। স্টেশনে এসে কৃষ্ণাদেবী ছেলেকে বললেন, দেখ তো রে, ডালখোলা ফিরে যাওয়ার ট্রেন কখন আছে? মায়ের কথায় পবন আশ্চর্য হয়ে বললেন, সে কি, ফিরে যাবে কেন? বাবাকে দেখতে যাবে না? ছেলের এই সামান্য একটা কথায় কৃষ্ণাদেবী অত্যন্ত রেগে উঠলেন। হঠাৎ করে তার গালে একটা ঠাস করে চড় কষিয়ে দিয়ে বললেন, বাবাকে দেখার এত শখ কেন রে তোর? চল বাড়ি চল। ও তোর বাবা হতে পারে না, ওর বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। হঠাৎ আচমকা চড় খেয়ে পবন ভেবা চাকা খেয়ে তাকিয়ে দেখলো তার মা কেমন ডাল খাচ্ছে এবং ধীরে ধীরে বসে পড়ছে। সে তড়িৎ গতিতে মাকে জড়িয়ে ধরে বলল, কি হলো মা, অমন করছো কেন? শরীর খারাপ লাগছে? খোলা স্টেশনের মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ার আগে কৃষ্ণাদেবী বাজারের দিকে ডান হাত তুলে শুধু বললেন, ওই লোকটা তোর বাবা, তোর অপদার্থ বাবা। যা আর একবার দেখে আয়, যা।